বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঘন কুয়াশা আর যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ। নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স, নির্বিকার প্রশাসন। শীতে কাঁপছে রাজধানী সহ 13 জেলা। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি। আরও 3-4 দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ। আগামী 8 তারিখ পর্যন্ত একটু স্বস্তিদায়ক পরিস্থিতি থাকবে, শীতের অনুভূতি থাকবে, তবে অত তীব্রতার থাকবে না। 9 তারিখের পর নতুন করে যে তাপমাত্রার অবনমন হবে, সেখানে কোথাও কোথাও তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে। না ফেরার দেশে চলে গেলেন রূপালী পর্দার অভিনেত্রী অঞ্জনা রহমান। মারা যান বঙ্গবন্ধু মেডিকেলে, বাদ জোহরে এফডিসিতে জানাজা। গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের মিশনে নেমেছে ইসরায়েল। 2 দিনে আইডিএফের হামলায় নারী শিশু সহ প্রাণহানি 1.5 শতাধিক। এবং বছরের শুরুতে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। পুরো জানুয়ারি জুড়ে থাকতে পারে চাপ, পর্যাপ্ত নিরাপত্তা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। শঙ্কা নিয়ে গাড়িতে চড়ছেন যাত্রীরা। ঘন কুয়াশার পাশাপাশি যানবাহনের বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঘন কুয়াশায় বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বেগ পেতে হচ্ছে গাড়ি চলাচলে। প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল 1 সপ্তাহের মধ্যে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরে 10 জনের প্রাণ, আহত হন অন্তত 30 জন। যত্রতত্র পার্কিং সহ ঘন কুয়াশায় লাইট না জ্বালিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন চালকরা। কোনো লাইট মাইট কিছুই নাই, কুয়াশার ভিতরে একটা গাড়ি নষ্ট হলে লাইট ইমার্জেন্সি জ্বালায় রাখার কারণ ওর দরকার হলো লাইট জ্বালায়। লাইটের কারণে কালকে ওই ঘন কুয়াশার কারণে দেখে নাই, এই কারণে দুর্ঘটনাটা ঘটছে। রানিংয়ে যাইতাছি, বামে খারাপ হয়েছে, ওইটা তো মনে করেন দেখতে দেখতে মনে হয় একটা গাড়ি মেরে দিতেছে ব্রেক করার আগে। এদিকে নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে কারণ হিসেবে দেখছেন যাত্রীরা। ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার কারণে আমার মূলত যে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তারা আপনার গাড়ির গতিসীমা যে এটা মানছে না। ঘন কুয়াশার পাশাপাশি চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়াতে হবে সচেতনতা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া। স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা হয়ে যায় না, বাংলাদেশের মধ্যে তো এরকম রাস্তা নাই। ড্রাইভার এই রাস্তায় উঠলে মহা উৎসবে গাড়ি চালানোর চেষ্টা করে। আমাদের এখানে স্পিড গান রয়েছে, স্পিড গানের মাধ্যমে আমরা মামলা দিচ্ছি, কিন্তু রাত্রেবেলা আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। পরিসংখ্যান বলছে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে 990টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 140 জন, আহত হয়েছেন 1445 জন। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালালের দৈরথ্য চলছে বছরের পর বছর। নির্বিকার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে অবৈধ পথে হাঁটছেন সেবাগ্রহীতা। সহকর্মী বিলাল হোসাইনের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে বিআরটিএর কার্যালয়। এখানে পুরো জেলার মানুষ তাদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি নিবন্ধন করে থাকেন, এজন্য দিতে হয় পরীক্ষাও। তবে সবই লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত হয়রানিতে পড়তে হয় আবেদনকারীদের। সময় মতো মেলে না লাইসেন্স, তাই বাধ্য হয়ে সাধারণ মানুষ অবৈধ পথে হাঁটছেন। এমনকি গাড়ি চালানোর পরীক্ষা ও ডোপ টেস্টেও নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দালালের এমন দৌরত্ব চলছে বছরের পর বছর।
প্রায় ৮০% মানুষই হচ্ছে যে দালালের মাধ্যমে আসছে, যার কারণে কোনো নিয়ম শৃঙ্খলা তো কিছুই নেই। যে বলেছি দালালের মাধ্যমে করেছি, তবে এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে নিজে চেষ্টা করেছিলাম, তো আমি বাধ্য হয়ে পরে দেখলাম যে দালালের কাছে গেলে আমার এই ধরনের ভোগান্তি নেই। কার্যালয়টিতে প্রতি মাসে ৬ শতাধিক ড্রাইভিং লাইসেন্স আবেদন করে স্থানীয় বাসিন্দারা, তবে তার ৮০% হয় দালালের মাধ্যমে। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ চলে মুঠোফোনে, সেখানেই হয় লেনদেন। নামে বেনামে প্রতিষ্ঠানও দালাল চক্রের সঙ্গে যুক্ত, যদিও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমার অফিসের কেউ কোনো দালালের সাথে জড়িত নাই আমি জানি, এবং যদি জড়িত পাওয়া যায় বা প্রমাণ সাপেক্ষে বের হয়, অবশ্যই তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার সদর কার্যালয়ে তার বিরুদ্ধে লিখব যে ইনি জড়িত আছেন। আর জেলা প্রশাসক বলেন, দালাল কর্মচারী আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এসে কেউ অভিযোগও করে নাই, আচ্ছা আমি দেখবো, তারপর আমি এটা নিয়ে যদি এরকম হয় তাহলে কঠোর ব্যবস্থা নিব। এটা লিখবেন যে কঠোর ব্যবস্থা নিবে। আবেদনকারীদের হয়রানি বন্ধ সহ সব দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল, বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের ডেস্ক রিপোর্ট। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। তীব্র শীতে জবুথুবু সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা সাধারণ মানুষ, সীমাহীন দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শনিবার সকালে এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। আবহাওয়া অফিস জানিয়েছে আরও ২ দিন সকাল সন্ধ্যা থাকবে কুয়াশার উপস্থিতি। পঞ্চগড়েও অব্যাহত আছে শীতের তীব্রতা। সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এতে বিপাকে জেলার শিশু থেকে বয়োবৃদ্ধরা। প্রথম থেকেই শীতটা প্রবল শীত এবং হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে আমাদের এদিকে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। খুব ঠান্ডা, কুয়াশা, সকালবেলা আমরা বাইরে পারি না, হাত পা কোঁকড়া হচ্ছে। মাগুরায় ও পৌষের শেষের দিকে ঝেঁকে বসেছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় শহর থেকে গ্রামে শীতের প্রকোপে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা। সেই সঙ্গে বড় ধানের বীজতলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঠান্ডাজনিত রোগে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। শীতে এই ঠান্ডার মধ্যে আমাদের জীবনে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে। যেমন করে আমাদের সকালে প্রাইভেট থাকে, স্কুল থাকে, সেটা আমাদের জন্য পড়া খুবই কষ্টসাধ্য। এই ঠান্ডার কারণে আমরা ঠিকমতো বাসা থেকে বেরো হইতে পারতেছে না। 4 দিন ধরে কোনো মানুষজন নাই রোডে ঘাটে। যে শীত পড়তেছে এর ভিতরে মানুষ বাইরে হবে কিভাবে? আমরা তো 4 দিন ধরে কোনো ভাড়া ভুরো নাই। ফসলের পরে কুয়াশা পড়তেছে, হাত দিতে পারতেছে, ঠান্ডা লেগে যাচ্ছে। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এতে সড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। ভোলায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। 2 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। এতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আমরা শীতের জন্য উঠতে পারি না, শীতের জন্য জমিনে কাজ করতে পারি না। শীত একটু বেশি পড়ে আর ঘন কুয়াশা, এই কুয়াশার কারণে আর কি কাশি ঠান্ডা লাগে পোলাপাইনের, বুড়া মানুষের। ঘন কুয়াশা, এই আকাশ দেখা যাচ্ছে না। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজা আজ বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে অনুষ্ঠিত হবে। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। চলে গেলেন বড় পর্দা কাঁপানো অভিনেত্রী অঞ্জনা রহমান। লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। জ্বরে আক্রান্ত হয়ে টানা 10 দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত 1 জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে রক্তে সংক্রমণ। সেখানেই গত রাত 1টা 10 মিনিটে মারা যান তিনি।
মৃত্যুর সংবাদ শুনে রাতেই হাসপাতালে আসতে থাকেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় হাসপাতালে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্বজন ও সহকর্মীরা। অনেকেই কিন্তু যোগাযোগ করতে পারেনি। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনাইটেডে আজকে ওনার শেষ বিদায়ে আমরা সবাই আসতে পেরেছি। এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি ভাবছি একটা মিরাক্কেল হবে, এবার আপু ফেরত আসবে। আমি বাসে যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাই জানান। অঞ্জনা আর ফিরে আসবে না, তো অঞ্জনা আসবে না, তবে সে যে কর্ম করে গেছে, তার যে এই বাংলা চলচ্চিত্রে যে তার কাজ আছে, এগুলোর মাঝে সে বেঁচে থাকবে। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, শনিবার বাদ জোহর চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ ওই এফডিসিতে বাদ জোহর ইনশাল্লাহ এটা জানাজার নামাজটা হবে। ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে, ওনার বোনজামাই আমাকে বলেছে, সেটা জুরাইন, রাইট? ওনাদের আত্মীয় আছে না? নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা দেশের একমাত্র নায়িকাও তিনি। এ পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিলে অভিনয় করার জন্য 2বার পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জোহরের নামাজের পর এফডিসিতে হবে চিত্রনায়িকা অঞ্জনা রহমানের প্রথম জানাজা। নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল সামাদ আহমেদ রুবেল। এফডিসিতে তার মরদেহ নেওয়া হয়েছে কিনা এবং কারা এসেছেন সেখানে জানাবেন। আপু, যেমনটি জানিয়েছিলাম যে এর আগেও হচ্ছে যে কাল রাতে মারা গিয়েছিল উনি, তো এখানে এফডিসিতে তাকে নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে তার সহকর্মী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি যে হচ্ছে বাদ জোহরের পরে হচ্ছে তাকে এখানে এফডিসিতে জানাজা হবে। তারপরে হচ্ছে তার সহকর্মী যারা আছে সবাই ফুল দিয়ে তাকে হচ্ছে দেওয়া হবে। এরপরের থেকে হচ্ছে তার যে সহকর্মী আছে যারা একসাথে হচ্ছে তার সাথে সিনেমা এবং নাচ করেছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিল গতকালকে যারা ছিল, আমরা যদি এই ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু উনি ওনার বাসায়ও ছিল এবং হচ্ছে ওনার বিষয় একটু কাজিন, ওনার কাছ থেকে একটু জানতে চাই। আসলে আমি আপুর কথা কি বলবো, বাসায় প্রকাশ করতে পারতেছি না। সারাক্ষণ আপার সাথে ছিলাম, দীর্ঘদিন যাবত আপার সাথে ছিলাম। আপুর ভালোবাসা আমি বলতে পারি না। আপু যে আমাদের মাঝে থেকে চলে যাবে এটা কখনো কল্পনার বাইরে, কখনোই মানতে পারি না, নিজেকে মানাইতে পারি না। আমি কুমিল্লা গেলে আবার জিজ্ঞাসা করতে তুই কখন আসবি, মানে অ্যাকচুয়ালি আপুর মতন মানুষ হয় না চলচ্চিত্র জগতে। আপুর মনটা উজাড় ছিল, একটা মানুষের প্রতি মানে এত ভালোবাসা আমি আর কখনো কার প্রতি দেখি নাই এটি। তাছাড়া যতটুকু আমরা দেখতে পেরেছি এখানে অনেক সহকর্মীরা আছে যারা হচ্ছে আপনার, আমরা একটু দেখাই আপনাদেরকে, যে লাশবাহী যে গাড়িটা, সেই গাড়িটা নিয়ে হচ্ছে এখানে আনা হয়েছে। এখানে অনেকে অনেক ধরনের কথা বলছে, তাকে নিয়ে তার স্মৃতিচারণ করছে। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে যে আছে ইউসুফ ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চাই। কি বলবো ভাই, শুধু বলবো ওনার জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে একটাই দোয়া, যে আপাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। সবার কাছে এই একটা অনুরোধ। তাছাড়া এখানে সনি ভাই আছে, সনি ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। সনি ভাই, দীর্ঘদিনে একসাথে আপনাদের পথ চলা এবং হচ্ছে শিল্পী সমিতিতে উনি নির্বাচন করছে, একটু আপনার কাছ থেকে। আসলে অঞ্জনা আপা আমাদের সঙ্গে কাজ করেছে, আমাদের সঙ্গে সর্বশেষ 2024-26 যে শিল্পী সমিতির নির্বাচনটি সেখানে অংশগ্রহণ করেছে। অঞ্জনা আপা কিন্তু বিজয়ী হতে পারেনি, কিন্তু আমরা প্রত্যেকটি মুহূর্ত অঞ্জনা আপার যে অ্যাক্টিভিটিস, অঞ্জনা আপার ভালোবাসা, অঞ্জনা আপার প্রতিটি কাজে যে সম্পৃক্ততা, আমাদের বিজয়ের চেয়েও অধিক বিজয় তিনি নিয়ে সবসময় আমাদের সঙ্গে চলাফেরা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কার্যক্রমে তিনি ছিলেন। তো সেখানে আসলে অঞ্জনা আপাকে নিয়ে বলতে গেলে আমি বলবো যে আমি যখন ঘরে ফিরে আমি আমার বাচ্চাকে যে আচরণ দেখি, আমার মনে হয় যে অঞ্জনা আপা সে নিষ্পাপ মানুষের মতোই ছিল। আমি আমার শিশুকে তো অবশ্যই নিষ্পাপ বলবো, চঞ্চল বলবো। অঞ্জনা আপা মানে আমাদের এত সিনিয়র, এখনো আমাদের অনেকে শিশুর মতন, সন্তানের মতন ছিল। মানে আমরা যেখানে বলবো যে আমরা ওনার সন্তানের মতন, কিন্তু অঞ্জনা আপা ছিল আমাদের সন্তানের মতন।
মানে উনি আপনাদের সাথে মানে কেমন ছিল, মানে আপনারা কেমন দেখছেন ওনাকে? আসলে আমার কাছে তো এখনো মনে হয় না অঞ্জনা আপা মারা গেছে। আপনি লক্ষ্য করবেন যে অঞ্জনা আপার সঙ্গে যারা কাজ করেছে প্রত্যেকের দেখবেন চোখের পানিও বের হচ্ছে না, কারণ এখনো ফিলই করতে পারতেছে না যে অঞ্জনা আপা নাই। আপনাকে স্তব্ধ লেগে আছে। তো আমরা আসলে মানে অঞ্জনা আপার সম্পর্কে কি বলবো, কারণ অঞ্জনা আপার সম্পর্কে সারা দেশের মানুষ জানে, সারা দেশের চলচ্চিত্র প্রেমীরা জানে। যেটা আমরা আমাদের মুখ থেকে বলবো সেটি উনি তার অ্যাক্টিভিটিস, ওনার কার্যক্রমে। তাছাড়া যদি একটু জানাই যে হচ্ছে অঞ্জনা আপাকে নিয়ে হচ্ছে অনেক কথা বলেছে, সে বিষয়টা যদি আপনাদেরকে দেখানো হয়েছে, এবং অ্যাম্বুলেন্স বাই যে গাড়িটা এখানে আছে সেই অ্যাম্বুলেন্স নিয়ে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে আনা হয়েছিল। এখন এই ছিল আমার কাছে বিএফডিসিতে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। জোহরে নামাজের পর এফডিসিতে হবে চিত্রনায়িকা অঞ্জনা রহমানের প্রথম জানাজা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আল সামাদ আহমেদ রুবেল। অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। গেল কয়েক বছর ধরে এই তৎপরতা বেড়েছে, যার প্রভাব পড়েছে সামাজিক, পর্যটন, শিক্ষা ও উন্নয়ন খাতে। এই অবস্থায় পাহাড়ের শান্তি ফেরাতে আবারও ঐক্যের ডাকে সাড়া দিয়েছে 12 জনগোষ্ঠীর মানুষ। সহকর্মী আবুল বাসার নয়নের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুহুর্মুহু গুলির শব্দ, হত্যা, অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ বান্দরবানের জনজীবন। নতুন বছরে নতুন বাংলাদেশে সেই দুর্নাম দূর করতে আবারও উদ্যোগ নিয়েছে পার্বত্য জেলা পরিষদ। নতুন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সম্প্রীতির মিছিলে এক হয়েছে পাহাড়ে বসবাসরত 12 জনগোষ্ঠীর মানুষ। সবার একটাই দাবি, কেএনএ সহ সব অস্ত্রধারী সদস্যদের সন্ত্রাসের পথ ছেড়ে শান্তির পথে ফেরানো। তাদের মতে বম সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী অসহায় জীবনযাপন করছে। এই সংকট নিরসন, শিক্ষা প্রসার, অর্থনৈতিক উন্নতি ও পর্যটন শিল্পের উন্নয়ন করতে হলে অভিমানী অস্ত্রধারীদের ফেরাতে হবে শান্তির পথে। পাহাড়ি বাঙালি মিছিল এরকম হয় না, কিন্তু এবারে মিছিলটা অন্যরকম। সবাই সম্প্রীতির মাধ্যমে মানে একসাথে মিছিল করতেছে, ভালো লাগতেছে। মূলত আমাদের সম্প্রীতির অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে, কোনো ধরনের ভেদাভেদ না থাকে। আমাদের এখানে বান্দরবনে বা আমাদের পাহাড়ি এলাকায় যে কোনো ঝামেলা হলে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং সেটা সমাধান করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বান্দরবান এলাকায় আমরা যারা আছি, আমরা সবাই সুখে শান্তিতে সম্প্রীতিভাবে আমরা থাকতে বা বসবাস করতে চাই। জেলার সুনাম ফিরিয়ে আনতে সম্প্রীতির মিছিল ও ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পাহাড়ের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা তাদের। আজকে সম্প্রীতি মিলন মেলার একটা করে দেওয়ার বা সবাই একসাথে হয়েছি আমরা, অনেক ধন্যবাদ। সবাই একত্রিতভাবে আমরা মিলন মেলাটা আমরা ঠিকমতো করতে পারছি। এই যে রাষ্ট্র পরিবার কর্তা হিসেবে যে দায়িত্ব নিয়েছে আপনাদের অভিমান ভাঙার জন্য বা আপনাদেরকে শান্তি সম্প্রীতির পথ দেখানোর জন্য আজকের এই সম্প্রীতির মিছিল। আপনাদেরা বলতে চাই, এই সম্প্রীতির মিছিলে আপনারা আসবেন, আপনারা সে আগের মতো সুন্দর জীবনযাপন করতে আসবেন। নিজ জাতিগোষ্ঠীর পোশাক, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন হাতে মিছিলে মিলিত হয় হাজারো মানুষ। শান্তির জন্য একসঙ্গে, সন্ত্রাসের বিরুদ্ধে একজোট, বম সম্প্রদায় শান্তি চায়। কেএনএফ সন্ত্রাসী, তারা বম নয় সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নজর কাড়ে মানুষের। এই মিছিল ছাড়াও পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ে পথনাটক প্রদর্শন করা হয়। আমাদের আজকের উপহার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষের তালিকার 8 ফুট 6 ইঞ্চি উচ্চতার শীর্ষে ছিলেন কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী। মস্তিষ্কের টিউমার আক্রান্তে মারা যান 2020 সালে। এবার ঝিনাইদহে 7 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষের দেখা মিলেছে। আসাদুল ইসলাম নামে 28 বছরের এই যুবকের ওজন 105 কেজি। মহেশপুর উপজেলার শ্রীপুর পাবনাপাড়া গ্রামের ফজর আলীর ছোট ছেলে আসাদুল। সহকর্মী মেহেদি হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে নানা এলাকার মানুষ ভিড় করছেন তার বাড়িতে। একটু পড়লে পারে কোনো একটা চাকরি হয়তো পড়িনি, কাজ কাম ঠিক মতন করতে পারে না, টলি মালি চালাই খাই, মাঠের কাজ করতেই পারে। তাকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা যায় তা মনে হয় ভালো হয়। মতো উচ্চলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। তো সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায় তো তার অন্যরকম একটা পরিবেশ আসে, আর সে অনেক
একটা মানে অন্যরকম একটা মন মানসিকতার মানুষ। গরিব ফ্যামিলিতে জন্ম তো ওনার, যে কাজ বাজ করতে খুব কষ্ট হয়, কৃষি ফ্যামিলিতে জন্ম। তা সরকারিভাবে যদি ওনাকে আর্থিক কিছু সাহায্য করা যেত আমার মনে হয় ভালো হতো আর কি। 6 ভাই বোনের মধ্যে আসাদুল ইসলাম সবার ছোট। যখন তার বয়স 10 বছর তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে শারীরিক গড়ন বাড়তে থাকে। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করার সুযোগ পাননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। এখন খাওয়া দাওয়া কম হয়ে যায়, মাথায় কোনো বোঝা নিতে পারে না, তার 1 নম্বর পারে খালি গাড়িটুকু চালাই আসে। এই সবাই মানে তার মুখও তাকাই থাকে যে এত নাম্বা কমতে হয়েছে। এরম দেখে ওই ঝিনাইদহ যায়, ওই মহেশপুর যায়, যশোর যায়, সবাই তাকাই থাকে। ঘর কিংবা কোনো দোকানে ঢুকতে গেলে প্রায় সময়ই মাথায় আঘাত পান তিনি। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই বানাতে হয় অর্ডার দিয়ে। না করলে চলাফেরা করবো কি দিয়ে? কাজ তো কর্ম আমার এইটা, কর্ম করতে কষ্ট হলেও তো কর্ম করতে হবে। জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে, যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখি। চলাফেরার দিক থেকে আমি একটু মানে কষ্ট পাই, যে মনে করেন এখনকার যুগে ভেবে আমি চলতে পারি না ভাই, এটা একটু মনে মনে কষ্ট পাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দৃষ্টিজুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। হলুদে হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ। সরিষা ফুলের সোনালী আভায় মোড়ানো মাঠগুলো যেন পরিণত হয়েছে হলুদের গালিচায়। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য ও ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। এ এক অপরূপ দৃশ্য। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। শীতের সোনালী রোদে ঝিলমিল করছে সরিষা ফুল। দেখে মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। মাঠের পর মাঠ হলুদে একাকার, মাঝে সরল রেখার মতো সরু আইল, দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সরিষা ফুলের সারি। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন লিখেছিলেন, মাঝখান দিয়ে সরু বাঁকা পথখানি, দোষ দিও না কো ফুলেরা, তোমার ধরিলে আঁচল টানি। গাইবান্ধা জেলার 7টি উপজেলায় দেখা যায় নয়ভিরামের দৃশ্য, যা উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের সৌন্দর্য পিয়াসীরা। পরীক্ষা শেষে স্কুল বন্ধ, সেই জন্য বিনোদনের জন্য আমরা একটু এখানে বেড়াতে আসছি ফ্যামিলি সহ। প্রতি বছরেই ঘুরতে আসি সর্ষে ফুলে, বড় ফুল সবাই মিলে ঘুরতে আসছি। প্রিয়জনকে নিয়ে ছুটে আসেন অনেকেই। সরিষা ক্ষেতের আইল ধরে হেঁটে ঘুরে ঘুরে দেখছেন তারা, স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি। বিকালে অনেক ছেলে মেয়ে এখানে হই হুল্লা এবং ছবি টবি তোলে, অনেক অনেক আনন্দ ফুর্তি করে। বেড়ানোর মতো ছবি তোলার মতো সেরকম কোনো স্কোপ নাই, তাই এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। একঘেয়েমি জীবনে একটু সজীবতার আশায় ছুটে আসেন অনেকেই। প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরাও নিয়ে আসেন সন্তানদের। এখানে একটি প্রকৃতির মাঝে তারা বেড়ে উঠবে, তারা 4 দেয়ালের মাঝে বন্দী থাকে, তারা প্রকৃতি দেখবে, প্রকৃতি থেকে শিখবে কিভাবে একটি ফুল থেকে একটি দানা হয়, দানা থেকে সরিষা হয়। ফ্যামিলি সহ আমরা এখানে দেখতে আসছি, এখানে অনেক পরিবার আসছে আপনারা জানেন এই বিনোদন নেওয়ার জন্য। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা অবস্থা এখানে বিরাজ করছে। গেল বছর গাইবান্ধা জেলার 7টি উপজেলায় সরিষা চাষ হয়েছে 15,200 হেক্টর জমিতে। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 16,554 হেক্টরে। নিউজ ডেস্ক, দেশ টিভি। শীত উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আমার ঠিক পেছনে এখন সাগরের নীল জলরাশির সাথে হাজার হাজার পর্যটক সমবেত হয়ে সমুদ্র স্নান করছেন, এবং এর মধ্য দিয়েই আসলে বোঝা যায় বছরের একদম শুরুর সময় এটি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে এবং যদিও সাপ্তাহিক ছুটি, আগামীকাল থেকে কর্মদিবস শুরু হচ্ছে,
সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত কক্সবাজারে পর্যটকের টইটুম্বুর একদম যেটি শুরু হয়েছিল বছরের গেল বছরের একদম শেষ মাস থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই ভিড় শুরু হয়েছিল এবং এখানকার যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন এই যে ভরা পর্যটন মৌসুম এটি এই জানুয়ারি মাস পর্যন্ত থাকতে পারেন এবং বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড় আরও বাড়তে থাকে এবং যেহেতু এখন সেন্ট মার্টিনে পর্যটন যাতায়াতেও নিয়ন্ত্রণ রয়েছে, শুধুমাত্র 2000 পর্যটক আসা যাওয়া করতে পারেন। তার প্রেক্ষিতে আসলে সেই পর্যটকের চাপটি কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে আসলে পড়েছে। সেই সাথে অন্যান্য যেই দ্বীপ উপজেলাগুলো রয়েছে সেই দ্বীপ উপজেলাগুলোতেও এই পর্যটকের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং আপনারা নিশ্চয়ই যেটি দেখছেন যে এখন সাগরের যে নীল জলরাশির সাথে একদম সমুদ্র স্নানে গা ভাসাচ্ছেন এখানকার হাজার হাজার পর্যটক এবং এই সুন্দর মুহূর্তটি কেউ কেউ ছবিতে ধারণ করছেন এবং ব্যবসায়ীরা যেটি বলছেন প্রায় প্রতিদিনেই লাখের কাছাকাছি পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছেন এবং সেই সাথে প্রশাসনের পক্ষ থেকেও যে কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা, পর্যটক হয়রানি বন্ধ সহ নানান বিষয়ে তারা তদারকি করছেন এবং সেই সাথে লাইফগার্ড কর্মীরা তো রয়েছেন যেন সাগরে সমুদ্র স্নান করতে এসে কোনো ধরনের দুর্ঘটনায় যেন পর্যটকরা না পড়েন সেই দিকটাই তারা খেয়াল রাখছেন। তো কক্সবাজার থেকে আমার কাছে আসলে এই ছিল সর্বশেষ।